নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার তাপস পাল। 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ ভুবনেশ্বরের বিশেষ সিবিআই আদালতের, এবং 5 দিনের হেফাজত চেয়েছিল সিবিআই। আমাদের প্রতিনিধি বিক্রম দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। বিক্রম, আজ আদালতের সওয়াল জবাবে ঠিক কি উঠে এলো? দেখো, রোজভ্যালি কাণ্ডের ধৃত তৃণমূল সাংসদ তাপস পালকে আজকে ভুবনেশ্বরের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হলে সিবিআই তরফে 5 দিনের জন্য তাপস পালকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হয়। অপরদিকে যারা তাপস পালের আইনজীবী তারা কিন্তু প্রবল বিরোধিতা করে এই তারা কিন্তু জামিনের জন্য আবেদন করে তাদের চুক্তি দিয়ে, এবং সব মিলিয়ে সমস্ত সওয়াল জবাব হওয়ার পর কিন্তু অর্ডার রিজার্ভ থাকে বেশ কিছুক্ষণ। জাজ তিনি নিজের সমস্ত নথিপত্র দেখে, সমস্ত কেস ডায়েরি দেখে, এবং তার সঙ্গে সঙ্গে যে চিঠি নিয়ে কথা যে লেটার নিয়ে কথা ছিল তাপস পালের সেই লেটার পর্যন্ত তিনি লিখে খতিয়ে দেখেন, এবং তারপরেই কিন্তু 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয় তাপস পালকে। কিছুক্ষণ বাদে কিন্তু তাপস পালকে কোর্ট লকআপ থেকে বার করা হবে। সেখান থেকে সরাসরি তাকে ভুবনেশ্বর সিবিআই অফিস, এই সিবিআই অফিসে নিয়ে চলে যাবেন তদন্তকারী অফিসাররা, এবং সেখানে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। যেটা তোমাকে জানাবো, একদিকে যখন তাপস পাল আজকের তাকে পেশ করা হয় তখন কিন্তু বিচারক তার কাছ থেকে জানতে চান যে তার কিছু বলা হচ্ছে না। তাপস পাল কিন্তু হাত জোর করে দাঁড়িয়ে বলেন যে তিনি নির্দোষ। এরপরই তার আইনজীবীরা বলেন যে তাকে কিন্তু জোর করে ফাঁসানো হচ্ছে, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নিচ্ছে সেই কারণে কিন্তু তাপস পালকে এক্ষেত্রে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। অপরদিকে সিবিআই তরফে যুক্তি দেওয়া হয় যে যেহেতু তারা ইনভেস্টিগেশনে এমন কিছু তথ্য, এমন কিছু সূত্র পেয়েছে যা তাদের কেস ডায়েরিতে আছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে তাপস পালের অ্যাক্টিভ পার্টিসিপেশন বা অ্যাক্টিভ ইনভলভমেন্ট আছে এই রোজভ্যালির যে কাণ্ড বা রোজভ্যালির যে স্ক্যাম সেখানে। সেক্ষেত্রে কিন্তু সিবিআই এর আইনজীবী তারা যেটা দাবি করেন যে তাপস পালকে জিজ্ঞাসাবাদে কিন্তু আরো গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে, এবং সেক্ষেত্রে প্রাথমিকভাবে তারা চলতি বছরের জুলাই মাসে একটি অভিযান চালায় জলদাস্য অভিযান চালায় ডিএলএস বিল্ডিং রোজভ্যালির একটি অফিস। সেই অফিসে যখন তারা ঢোকে সেখানে দেখা যায় একটা সিক্রেট কেবিন রয়েছে, দেয়াল ভেঙে সেই সিক্রেট কেবিনে ঢুকতে হয়, এবং সেখান থেকে কিন্তু দেখা যায় তাপস পালের লেটার হেডে লেখা একটি দিয়েছিলেন তৎকালীন ফিনান্স মিনিস্টার গৌরব মুখার্জিকে, যেখানে তিনি বলেছিলেন যে বিভিন্ন চিটফান্ড, সারা বিভিন্ন চিটফান্ডের বিরুদ্ধে তদন্ত করা হোক, শুধুমাত্র রোজভ্যালির কথা বাদ দিয়েছিল। এখানে কিন্তু সিবিআই যেটা দাবি করে যে রোজভ্যালির কথা একদিকে যেরকম তিনি বাদ দিয়েছিলেন সেই চিঠিটা, অপরদিকে কিন্তু তার লেটার হেডের লেখা, অর্থাৎ তার এমপির লেটার হেডের লেখা যে চিঠি, সেই চিঠি কি করে রোজভ্যালির সিক্রেট কেবিনে গিয়ে পৌঁছালো সেই নিয়ে কিন্তু তদন্তের প্রয়োজন, এবং সেখানেই কিন্তু তার ইনভলভমেন্টটা পরীক্ষা হচ্ছে। এর পাশাপাশি সিবিআই আরো একটি চিঠির কথা উল্লেখ করে, যেখানে তাপস পাল সিভিকে চিঠি নাকি ঠিক 5 দিন বাদে এই চিঠি, যেখানে তাপস পাল বলেন যে তিনি কিনেছেন রোজভ্যালি থেকে, ক্ষেত্রে এই জমি কেনার জন্য তার সমস্যা হতে পারে, এই চিঠি লেখেন। সেক্ষেত্রে সিবিআই যেটা দাবি যে এই চিঠি লিখে কিন্তু রোজভ্যালি এই চিঠিটা লিখেছিলেন, এবং সেক্ষেত্রে তিনি দেখতে গেছেন যে সেই দিয়ে রিয়াকশন কি হয়, অর্থাৎ ভুয়ো চিঠি তিনি লিখেছিলেন। সেক্ষেত্রে কিন্তু তার একটা কনস্পিরেসি পার্ট কিন্তু এখানে তারা দেখতে পাচ্ছে, কনস্পিরেসি রোল তারা দেখতে পাচ্ছে, এবং সেই জন্যই তারা মনে করছেন যে অ্যাক্টিভ রোল আছে, এবং তাপস পালকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু আরো গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে। সেই কারণেই তাপস পালকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, এবং সেই কারণে এক্ষেত্রে জানতে চাইবো যে আজ তাপস পালের শরীরী ভঙ্গিটি কেমন ছিল আদালতের মধ্যে, কোন প্রসঙ্গে এসে? দেখো, সিবিআই দপ্তর থেকে বের করার পর তাকে সরাসরি নিয়ে আসা ভুবনেশ্বরের স্পেশাল বিশেষ সিবিআই আদালতে। সেখানে কিন্তু তাকে প্রথমে এজলাসে যখন নিয়ে যাওয়া হয় তখন বাজে 1:40, তখন থেকেই দেখা যায় যে তাপস পাল কিন্তু কার্যত ভেঙে পড়েছেন, এবং তিনি তার স্ত্রীর পাশে বসে আছেন। অপরদিকে তিনি তার অ্যাডভোকেটদের সঙ্গে কথা বলে চেষ্টা করছিলেন আশ্বস্ত হওয়ার জন্য, তিনি কোনো রকম ভাবেই আশ্বস্ত হতে পারছিলেন না। এরপর বেলা 3:20 নাগাদ যখন তাকে নিয়ে যাওয়া হয় এজলাসে, যখন তাকে হাজির করা হয় ম্যাজিস্ট্রেটের সামনে, তখন যখন ম্যাজিস্ট্রেট তাকে সরাসরি জিজ্ঞেস করে তার কিছু বলা আছে কিনা, তাপস পালের কিন্তু হাত পা কাঁপছিল সেই সময়। তিনি কিন্তু ম্যাজিস্ট্রেটের কথা প্রথম ভাবে ঠিক করে শুনতেও পাননি। যখন ম্যাজিস্ট্রেট আবার দ্বিতীয়বার বলেন তখন তাপস পাল বলেন যে আমি নির্দোষ। এরপর বেশ কিছুক্ষণ সময় যখন সওয়াল জবাব চলছে, হঠাৎ করে দেখা যায় যে তাপস পাল অসুস্থ বোধ করেন, এবং তিনি অস্বস্তি বোধ করছিলেন। তখন ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাকে তার স্ত্রীর পাশে বসতে দেওয়া হয়, এবং যেই মুহূর্তে তিনি তার স্ত্রীর পাশে বসেন তখনই কিন্তু তিনি কার্যত ভেঙে পড়েন, এবং তিনি মাথা নিচু করে তার চোখ থেকে কার্যত জল বেরিয়ে আসে। এবং সেই ছবি কিন্তু সবসময় দেখা যায়, যতক্ষণ এই শুনানি চলছিল সেই সময় কিন্তু তাপস পালের ক্রমাগত হাত পা কাঁপছিল, এবং তার চোখ ছলছল করছিল। তার পাশে তার স্ত্রী বসেছিল, স্ত্রীও কিন্তু সারাক্ষণ দেখা গিয়েছে যে হাত জোর ঈশ্বরের তিনি কিন্তু প্রে করছিলেন যাতে তার স্বামীকে জামিন দিয়ে দেওয়া হয়। কিন্তু সেক্ষেত্রে দেখা গেল যে সমস্ত সওয়াল জবাব শোনার পর তাপস পালকে আজকে সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বিক্রম, ধন্যবাদ। সিবিআই জালে তাপস পাল, এবং যত এগোচ্ছে তদন্ত ফাঁস হচ্ছে গোপন খবর।
পুরনো সূত্র, নয়া তথ্য, একের পর এক চাঞ্চল্যকর মোড়। স্ক্যানারে তৃণমূল সাংসদের রোজভ্যালি হিস্ট্রি। তাপস পাল টলিউডের এক সময়ের চকলেট হিরো, ভিলেনদের ত্রাস, আজ নিজেই গড়াদের পেছনে। এগোচ্ছে তদন্ত, উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। ঝুলি থেকে বেরিয়ে পড়ছে অপরাধের একের পর এক সূত্র, দাবি সিবিআই এর। এজন্য অবশ্য পিছিয়ে যেতে হবে কয়েক মাস। 2016 সালের জুলাই মাসে যখন সিবিআই আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়ে ডিএলএফ বিল্ডিং এর একটি অফিসে হানা দেয় এবং সেখানেই দেওয়াল ভেঙে একটি সিক্রেট চেম্বারের তারা হদিশ পায়, সেই সিক্রেট চেম্বারের মধ্যেই কিন্তু তাপস পালের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য প্রমাণ পাওয়া যায়। যেখানে সিবিআই সূত্রে আমরা জানতে পারছি যে তাপস পালের নিজের এমপির লেটার হেডে পাঠানো বেশ কয়েকটি চিঠির মাস্টার প্ল্যান পাওয়া যায়, মাস্টার লেটার পাওয়া যায়। সেই মাস্টার লেটারে কিন্তু যেটা উল্লেখ ছিল যে তাপস পাল চিঠি পাঠাচ্ছেন আরবিআই এবং ফিনান্স মিনিস্টারকে সমস্ত চিটফান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু সেখানে শুধুমাত্র রোজভ্যালির নাম ছিল না। এখানেই সিবিআই জিজ্ঞাসা যে যেখানে তাপস পাল সমস্ত চিটফান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠাচ্ছেন, সেক্ষেত্রে রোজভ্যালির নাম কেন নেই? এবং যদি তিনি একজন সাংসদ হিসেবে এই চিঠি পাঠিয়ে থাকেন, তাহলে সেই চিঠির মাস্টার কপি, মাস্টার লেটার কেন রোজভ্যালির সিক্রেট চেম্বারে ছিল? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং এই প্রশ্ন যখন তাপস পালকে করা হয়, তাপস পাল কিন্তু কোনো উত্তর দিতে পারেননি। এখানেই শেষ নয়, উঠছে আরো একাধিক অভিযোগ। বেকায়দায় সাংসদ অভিনেতা। সিবিআই এর অভিযোগ, 1. সাংসদ পদে থাকার পরও রোজভ্যালির পরামর্শদাতা হিসেবে বেতন নিতেন তাপস পাল। 2. রোজভ্যালি সংস্থার ফিল্ম ডিভিশনের ডিরেক্টর হিসেবেও বেতন নিতেন তৃণমূল সাংসদ। 3. শুধু বেতনই নয়, মিলেছে উপরি পাওনাও। 4. রোজভ্যালি থেকে 10 কোটি টাকারও বেশি নগদ প্রাপ্তি হয় তাপস পালের। 5. বিভিন্ন ব্যক্তির নামে খোলা নানা অ্যাকাউন্টে নিজের টাকা সরিয়ে ফেলতেন। 6. সাংসদ পদের অপব্যবহার করে রোজভ্যালিকে সুবিধা পাইয়ে দেন। 2010-এ রোজভ্যালি সংস্থা ডিরেক্টর পদ থেকে ইস্তফা দেন তিনি, অথচ অভিযোগ বেতন সহ সব সুযোগ সুবিধা নিয়েছেন 2013 পর্যন্ত। রোজভ্যালি সংস্থার তরফে আয়োজিত নানা সেমিনার, এজেন্ট মিটিংয়েও নিয়মিত যেতেন তাপস পাল। অভিযোগ যোগ দিতেন সাংসদের পরিবারের সদস্যরাও। সিবিআই মনে করছে যে তাপস পালের যারা ফ্যান ফলোয়ার্স তারা কিন্তু এলিওর হয়েছে, তাপস পাল কিন্তু নিজের ইমেজকে কাজে লাগিয়েছে যাতে মানুষকে এই বেআইনি অর্থলগ্নি সংস্থায় ইনভলভ করানো যায়, এমনটাই সিবিআই সূত্রে খবর এবং সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়। 24 ঘন্টার জন্য ক্যামেরায় পুনর গাঙ্গুলির সঙ্গে বিক্রম দাস, ভুবনেশ্বর। এরই পাশাপাশি চোখ রাখবো এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরে। বজবজের 6 নম্বর রেল গেটের কাছে আগুন, অবৈধ তেলের গুদামে আগুন লেগে গিয়েছে। দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। ঘন বসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন ছড়ানোর আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে, বজবজের 6 নম্বর রেল গেটের কাছে আগুন, অবৈধ তেলের গুদামে আগুন লেগে গিয়েছে। দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছে। আমাদের প্রতিনিধি সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। সিজার, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, যেটা জানা যাচ্ছে যে বজবজ এলাকার 6 নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় একটি বেআইনি ভাবে তেলের মজুত করা ছিল একটি জায়গায়, সেখানে আগুন লেগেছে। স্থানীয়ভাবে সুনীলের গোডাউন হিসেবে পরিচিত জায়গাটা, যেটা সব থেকে বড় আশঙ্কার জায়গা। অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা। দমকলের 3টি ইঞ্জিন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গেছে। তারা ফোম দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন, কারণ সেখানে প্রচুর পরিমাণে দাহ্য তেল মজুত করা রয়েছে। কাটা তেল যেটাকে বলা হয়, সেই কাটা তেল সেখানে মজুত করা রয়েছে এবং আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে। সেই কারণে কিন্তু দমকলের আরো ইঞ্জিন যাচ্ছে ঘটনাস্থলে, কারণ আগুন যদি আটকানো না যায় তাহলে এই আগুন কিন্তু আরো বিধ্বংসী আকার ধারণ করবে বলে মনে করছেন দমকল কর্মীরা, কারণ আশেপাশেও বেশ কিছু জায়গায় কিন্তু এই ধরনের বেআইনি তেলের গুদাম রয়েছে। সিজার, পাশাপাশি যেটা জানা যাচ্ছে, ঘন জনবসতিও কি রয়েছে সেখানে? হ্যাঁ, অবশ্যই 6 নম্বর রেলগেট এলাকাটা ঘন জনবসতিপূর্ণ এলাকা এবং জনবসতির মধ্যেই কিন্তু এই বিপুল পরিমাণ এই ধরনের যে অবৈধ যে তেলের গুদাম, একাধিক এরকম তেলের গুদাম রয়েছে। এই সুনীলের গোডাউন যেখানে আগুন লেগেছে সেটাও এরকমই একটি অবৈধ গুদাম। সেখানে তেলেই আগুন লেগেছে এবং তেল থেকে দ্রুত আগুনটা ছড়িয়ে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ কতটা বিধ্বংসী হয়ে উঠেছে এই আগুন।
ইতিমধ্যেই দমকল কর্মীরা যাতে আগুনটা না ছড়াতে পারে সেই চেষ্টা তারা করছেন, কারণ তেলের আগুন নেভানোর একমাত্র অস্ত্র ফোম। ইতিমধ্যেই 500 লিটারের বেশি ফোম তারা খরচ করে ফেলেছেন সেই আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য, এবং অতিরিক্ত যে রিইনফোর্সমেন্ট যেটাকে বলা হয়, অতিরিক্ত দমকলের টেন্ডারও কিন্তু ঘটনাস্থলের দিকে রওনা হচ্ছে। সিজার, এখনো পর্যন্ত কটা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে? এখন পর্যন্ত 3টে ইঞ্জিন কাজ করলেও দমকলের কিন্তু হেডকোয়ার্টার থেকে বা আশেপাশে যে কটা দমকল কেন্দ্র রয়েছে সেখান থেকে কিন্তু আরো কয়েকটি ইঞ্জিন, প্রায় আরো 3 থেকে 4টি ইঞ্জিন সেখানে রওনা হয়েছে এবং অতিরিক্ত ফোম পাঠানো হচ্ছে। প্রত্যেকটি গাড়িতে মোটামুটি 500 লিটার করে ফোম ইনবিল্ট রাখা থাকে, অর্থাৎ গাড়ি যখনই রওনা দেয় সেই ফোম কিন্তু ইতিমধ্যেই ব্যবহার করা হয়েছে। তার পাশাপাশি আরো ফোম প্রয়োজন, সেই কারণে অন্য গাড়িগুলো যাচ্ছে অতিরিক্ত ফোম নিয়ে। সিজার, এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে আগুনের ভয়াবহতা রয়েছে, সেক্ষেত্রে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ঠিক কতটা? যেহেতু তুমি বলছো ইতিমধ্যে যে 3টে ইঞ্জিন পৌঁছেছে, ফোম ব্যবহার করা হয়েছে, তারপরেও আগুনের ভয়াবহতা এতটাই, সেক্ষেত্রে কতটা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে? দেখো, ছড়িয়ে পড়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে, যেটা আমি তোমাকে প্রথমেই বললাম যে এই রেলগেট এলাকা ঘন জনবসতিপূর্ণ এলাকা, এবং সব থেকে বেশি আশঙ্কার যে জায়গাটা বা বিপদ ঝুঁকির যে জায়গাটা, এই যে গোডাউনে আগুন লেগেছে সেই রকমই কিন্তু এর আশেপাশেও এই ধরনের বেশ কিছু অবৈধ তেলের গোডাউন রয়েছে, এবং সেখানে আগুন ছড়িয়ে যাতে না পড়তে পারে এটাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ দমকল কর্মীদের কাছে, কারণ সেখানে আগুন ছড়িয়ে পড়লে কিন্তু একটা বিস্তীর্ণ এলাকায় এই একই ধরনের বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়বে, যেটা রোখাটাই এখন সব থেকে বড় কাজ দমকল কর্মীদের। সিজার, আপাতত ধন্যবাদ। খবরের দিকে নজর রাখো, আমরা আবারও তোমার কাছে পরবর্তী সময় ফিরবো।